হ্যালো স্টুডেন্টস, আমি চ্যাম্প এডুকেটিভসের পক্ষ থেকে তোমাদের অনিকেত স্যার। তো আজকে আবারও পার্সেন্টেজের ক্লাস নিয়ে এসেছি। কালকে পার্সেন্টেজ আমরা করেছিলাম কিছুটা, আজকে আবার করব। তো তোমরা সবাই আমার চ্যানেলকে প্লিজ সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলোতে লাইক করো এবং কমেন্ট করো। তোমাদের কোথায় কি অসুবিধা আমাকে কমেন্টে জানাও, যাতে আমি তোমাদের অসুবিধা মতো ক্লাস নিয়ে আসতে পারি। তো চলো ভিডিওর দিকে শুরু শুরু আগে আগে যাই। তো দেখো, কালকে আমরা পড়েছিলাম যে পার্সেন্টেজ মানে কি। কালকে আমরা এইটা পড়েছিলাম। আচ্ছা, এই যে চার্টটা কিন্তু কালকে আমরা কমপ্লিট করেছি। তোমরা আমাকে বলো যে 2/7 মানে কত পার্সেন্ট? এটাকে সবাই কমেন্টে জানো। আচ্ছা, আর একটা দিচ্ছি। মনে করো যে আমি বললাম যে 3/5, এটা মানে কত? এটাকেও সবাই কমেন্টে জানো। আচ্ছা, 22.22 মানে কত? ভগ্নাংশটা কত? অর্থাৎ a/b। এর এখানে কত বসবে, বি এর এখানে কত বসবে, এটাকে সবাই কমেন্টে জানো। এই তিনটেকে সবাই কমেন্টে জানো। আমি তাহলে পরের ভিডিওতে বলছি। আমি তাহলে নেক্সট, কালকে আমরা করেছিলাম 1/15 অবধি, অর্থাৎ 14/15 অবধি আমরা কমপ্লিট করেছিলাম। নেক্সট আমি আজকে 1/16 থেকে ধরবো আজকে। তো চলো শুরু করা যাক। দেখো, যেটা বলছিলাম যে 1/16, তাহলে 1/16 মানে হলো 6×1=4 বা 6.5%। আচ্ছা, আমি কি একটু এরা কালকের ভিডিওতে বলেছিলাম যে 12.5 ঘরের যে নামতা, ওইটা যেমন পড়তে হবে, আর একটা নামতা পড়তে হয়। এগুলো পড়তে হয় মূলত ক্যালকুলেশন ফাস্ট করার জন্য। তো এটা হলো 6.25 এর টেবিল, ইন্টু 1 মানে 6.25, ইন্টু 2 মানে 12.5, ইন্টু 3 মানে 18.75, ইন্টু 4 মানে 25, ইন্টু 5 মানে 31.25, ইন্টু 6, তাহলে ইন্টু 6 মানে হলো 0.5, 37.5, ইন্টু 7 মানে হলো 7.5, এদিকে 0.43, ইন্টু 8 মানে হলো 50, ইন্টু 9 56.25, ইন্টু 10 মানে 62.5। এই টেবিলটা কিন্তু তোমাদের ক্যালকুলেশনের সুবিধা, এইটা মুখস্থ করতে হয় মূলত আমাদের ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য। তো এইগুলো কিন্তু মনে রাখতে হবে। এইবার যেটা বলছিলাম যে দেখো 1/16, এবার 2/16, অর্থাৎ 2, এই যে 6.25 এর সঙ্গে গুণন হলো। ব্যাপারটা বুঝে নাও একটু, আমি তাহলে এখানে অনেকটা কভার হয়ে যাবে। দেখো 1/16 মানে কত? 6.25%। এবার যখনই আমি 2/16 লিখলাম, তার মানে 2 এই 6.25 এর সঙ্গে গুণন হচ্ছে, হয়ে তো এই 12.5টা এসছে। ওইভাবেই যখন 3/16 লিখবো, এই যে গুণ হয়েছে, 4/16 লিখবো, গুণ হয়েছে, 5/16 লিখবো, এইভাবে গুণ হয়েছে। এখানে আমি 10 অবধি কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি, অর্থাৎ 10/16 অবধি আমি অলরেডি বলে দিয়েছি। 10/16 মানে হলো 62.5%। এই তো। এইবারে দেখো, আমাদের যেটা এখান থেকে দেখতে হবে যে 11/16 মানে কত। যে 11/16, তাহলে 11/16 মানে হবে আমাদের, দেখো তাহলে 1/16 মানে আমি বললাম যেমন 6.25%।
এবার 11/16 মানে 11 এর সঙ্গে গুণন হয়ে যাবে, তাহলে 11 যদি এর সঙ্গে গুণা হয় তাহলে 66। এবার 0.25 সঙ্গে 11 আমি কিভাবে গুণন করবো? তা 0.25 সঙ্গে 11 গুণ করতে হলো এইভাবে। প্রথমত একটা কাজ করতে পারো যে 11কে 4 দিয়ে ভাগ করে নিতে পারো, অথবা কিভাবে করতে পারো, অথবা 11-এর সঙ্গে গুণ করার একটা নিয়ম আছে, সেটা আমি দেখাই, দাঁড়াও। তাহলে এই জিনিসটা নোটিং করে, এটা একটা শর্টকাট ট্রিক। আচ্ছা, 11/16 মানে হলো 11 গুণন 6 প্লাস 1/4। কালকে আমি একটা বলেছিলাম যে a পূর্ণ b/c যদি থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি a প্লাস b/c, তাই তো? তাহলে এইখানে এবার 11-এর সঙ্গে 6 গুণ হয়ে 66 আসবে, প্লাস 11/4 আসবে। 11/4কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো 2.75, তাহলে 68.75% পাবো, বা 68.34% পাবো, এই তো। এইবারে এখানে আর একটা যেটা বিষয়, যে 11-এর সঙ্গে গুণ করব কিভাবে। এবার ধরো আমি এইভাবে না লিখে ডাইরেক্ট এইভাবে গুণ করব, তাহলে ওটা কিভাবে করব? সেক্ষেত্রে আমাদের 11-এর একটা মাল্টিপ্লিকেশনের রুল আছে, সেটা হলো শর্টকাট ট্রিক। এটা আমি বলছি, দাঁড়াও, নোট ডাউন করে নাও জিনিসটাকে। তাহলে এটা সবাই একটু খাতা পেন নিয়ে রেডি হও, এটাকে নোট ডাউন করো। 11-এর সাথে গুণ করার যে নিয়ম। তো চলো তাহলে আমি শুরু করছি 11-এর সঙ্গে গুণ করার নিয়মটা। দেখো, 11-এর সঙ্গে যে কোনো সংখ্যা কিভাবে গুণ করব এবং তার শর্টকাট নিয়ম কি। ধরো আমি একটা সংখ্যা লিখলাম 23 ইন্টু 11। দেখো, 11-এর সঙ্গে যখন গুণ করলাম তাহলে এইখানে আমি ওই সংখ্যা লিখলাম, মানে এইখানে একটা সংখ্যা লিখলাম, এইখানে একটা সংখ্যা লিখলাম। এবার 3 আর 2 যোগ করে দিয়ে কত হলো? 5, এই হবে উত্তর। এবার মনে করো 37 লিখলাম ইন্টু 11, তাহলে এখানে 7 লিখলাম, 7 3 10 লিখলাম। এবার কি হচ্ছে বলতো, ধরো 3 1 এই 2 যে 2 এখানে বসলো, 3 এখানে বসলো, আর মিডিলে দুটো যোগ বসবে, মানে এখানেও তাই হবে। এবার 7 বসবে, এখানে 3 বসবে, 7 আর 3 যোগ করলে কত হচ্ছে? 10। এবার একটা, এই জিরোটা কিন্তু এখানেই থাকবে, একটা এখানে যুক্ত হয়ে কত হয়ে যাবে? 4 0 7, এইটা হয়ে যাবে উত্তর। আবার মনে করো আর একটা সংখ্যা 64 না 68 মনে করো, এখানে 8 লিখবো, এখানে 6 লিখবো, 8 6 কত হলো? 14। এবার এই একটা এখানে কিন্তু শিফট হয়ে 748 হয়ে যাবে। এবার সবাই একটু গুণ করেও দেখো এটাকে। এবার আমি যদি মনে করি ক্রস চেকিং করবো, এটাকে আমি এইভাবে ভেঙে করবো, 68 ইন্টু 10 প্লাস 1, তাহলে 680 যোগ 68, 8 8 14 4, হাতে আমার 1, 4 আগে 7। দেখো উত্তর কিন্তু মিলে গেল। তাহলে এইভাবে আমি গুণ করব। এবার ধরো এটা তো আমার 2 ঘরের সংখ্যা এসছে, এবার এটার মাধ্যমে কি চার ঘরের 3 ঘরের সংখ্যা করা যাবে? অবশ্যই করা যাবে। এবার দেখো 3 ঘরের সংখ্যা দেখাচ্ছি। ধরো মনে করো যে কোনো একটা 3 ঘরের সংখ্যা আমি নিলাম, তো মনে করো যে কোনো একটা 3 ঘরের সংখ্যা নিলাম, যে 432 ইন্টু 11। তো এটাও সেই মতোই, যে 2 বসাবো এবং 4 বসাবো, বসালাম। আচ্ছা, এইবার কিভাবে করব, যে 3 আর 2 5, 4 আর 3 7, দুটোর যোগ বসে গেল। এবার এটাকে আমি উত্তর কি ঠিক আছে, তাহলে আমরা কিভাবে ভেরিফাই করব, যে 10 যোগ 1 বলেছিলাম, তাহলে 10-এর সঙ্গে যদি 4, এটা 4320 আসবে, এবার সাথে আসবে 432।
এবার এখানে আসলো 2, এখানে আসলো 5, এখানে আসলো 7, এখানে আসলো 4। তার মানে উত্তর ঠিক আছে আমাদের। এইবারে ধরো আর একটা সংখ্যা নিলাম, যে এবার ধরো আর একটা আমি সংখ্যা লিখলাম, কি লিখবো? 974 ইন্টু 11। এটাও তাই করব, যে 4 আমি এখানে বসালাম, 9 আমি এখানে বসালাম। এইবার দেখো এইখানে 7 4 11 আসলো, 9 7 16 আসলো, এই তো। এইবারে দেখো একটা এখানে থাকবে, বাকি কি বলেছিলাম, এই একটা এর সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে 4 লিখলাম, একটা এখানে থাকলো, এই একটার সঙ্গে যোগ হয়ে 7 হলো, বাকি যে এক আছে ওইটা এখানে গিয়ে 9 এর সঙ্গে অ্যাড হয়ে 10,714 হয়ে গেল। এইভাবে হলো। আর একটা তো মনে করো সংখ্যা লিখলাম যে কোনো, মনে করো আর একটা সংখ্যা লিখলাম 648 ইন্টু 11। তাহলে এটাও সেই মতো, আগে এখানে 8 লিখবো, এখানে 6 লিখলাম। অর্থাৎ এই যে লাস্টের দুটো সংখ্যা, এই সংখ্যাটা এখানে লিখছি, এই সংখ্যাটাকে এখানে লিখছি। লেখার পরে তারপরে কি করব, এই 4 আর 8, অর্থাৎ এই যে 4 আর 8, এই দুটো যোগ করে এই যে এইখানে লিখবো। এবার আবার এই যে 6 আর 4, এই দুটো যোগ করে লিখবো হলো এইখানে। এবার এইখানে যে 8 লেখা লিখলাম, এখানে যে 2, এই যে দুইটা, এই দুইটা এখানে চলে আসলো, 8টাও এখানে চলে আসলো। এইবার এই যে একটা, এই একটা কিন্তু এর সঙ্গে যায় অ্যাড যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এই যে এই একটা কিন্তু এখানে যায় যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে বলতে এখানে যোগ হয়ে যাবে। যোগ হয়ে কি হলো, 10 আর একে কত হয় 11, 11-র 1 লিখলাম। এইবার বাকি যে এই যে একটা 11-র যে এই এক, এই এক এখানে যোগ হয়ে আসলো 7। এইভাবে করতে হয়। এবার 4 ঘরের যদি সংখ্যা থাকে কোনো, সেটাও করা যাবে এর মাধ্যমে। ধরো 4 ঘরের কোনো একটা সংখ্যা 5 3 2 9 ইন্টু 11, তাহলে এটাও করা যাবে। যেমন বলছিলাম যে 5টা আমি লিখলাম এইখানে, 9টা লিখলাম এইখানে। এইবার 9 আর 2 যোগ করলে হয় 11, 3 আর 2 5, আর 5 আর 3 8। এবার দেখো 9 আমি এখানে লিখলাম, 1 লিখলাম, এই এক এখানে তো যুক্ত হয়ে গেল, যোগ হয়ে গেল। তাহলে 9টা 9-এর এইখানেই এসে বসলো, এই একটা এখানে এসে বসলো। এই 5-এর সঙ্গে এই একটা যুক্ত হয়ে 6 হলো, 6টা বসলো। 8 যেমন বসার তেমনই বসলো, এবং 5 যেমন বসার ওইরকমই বসলো। এই উত্তরটা হলো। এই হলো সিস্টেম 11-এর সঙ্গে যুক্ত করার বা 11-এর সঙ্গে গুণ করার সিস্টেম। এইভাবে করলে তোমাদের শর্টকাটে হয়ে যাবে, এটাই শর্টকাট টেকনিক। দেখো এবার যেটা বলছিলাম যে 11/16, এবার 12/16। 12/16 মানে হলো আমাদের 12/16 মানে কত, দেখো 12/16কে আমি যদি কাটি তাহলে 3/4 হবে। তাহলে 3/4 মানে কত, এটা সবাই একটু কমেন্টে বলো। 13/16। তাহলে এটাকে আমরা কি লিখেছিলাম, 6×1-4। এটা এইটাকে আমার কত দিয়ে গুণ করতে হবে, 13 দিয়ে গুণ করতে হবে, মানে 78 প্লাস 13/4, এই তো। তাহলে 4 দিয়ে 13কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 3 4 12, 3.25। তাহলে 81/4%।
এই ক্যালকুলেশনগুলো কিন্তু তোমাদের এখন মুখে মুখে করা শিখতে হবে। আচ্ছা, লাস্ট যেটা এটা 15/16, এই জিনিসগুলো কিন্তু সবাই নোট ডাউন করে নাও। আচ্ছা, 15 ইন্টু 6/0 1/4, তাই 6×15 = 90 যোগ 15/4। 15/4 মানে কত? 15/4 মানে 3.75, মানে 93.75%, বা এইভাবেও লেখা যেতে পারে 93.34%। এটা উত্তর হতে পারে। তো যাওয়া যাক 1/17-তে। দেখো এবার 1/17। আচ্ছা, যেখানে এই 1/17 এগুলো, এইটার বিশেষ কিছু তেমন দেখা যায় না। এইটার যেটা দেখা যায় সেটা হলো আমাদের শুধু 1/17টা মুখস্থ করলে এখান থেকে হবে। তো 1/17 মানে 5×15=17%। এটা তোমরা দেখতেই পাচ্ছ, বা 5.88%। তো এটা এইটুকু মনে রাখলেই হবে। আবার 1/18, এটাও এইটুকু মনে রাখলেই হবে। 1/19-এরও যেখানে যেটা দেওয়া আছে 5×5=19, এটা মনে রাখলেই হবে। 1/20টা তোমরা কিন্তু একটু ভালো মতো করবে। ভালো মতো করবে বলতে 1/20টা বিভিন্ন ক্ষেত্রে দরকার হয় পার্সেন্টেজের ক্যালকুলেশন করার জন্য। তো 1/20টা খুবই সোজা। জাস্ট ধরো 1/20, 2/20, 2/20 মানে 1/10, 3/20 মানে 15%। তো এইভাবে মনে রাখতে হবে। 1/20টা সোজা, যেহেতু আমি এই জন্য করাচ্ছি না। দেখো এইটা ডাইরেক্ট তোমরা মনে রাখবে। এটাতে এখানে ডাইরেক্ট এইভাবেই পার্সেন্টেজ আসে, এগুলোর ফ্র্যাকশন আগের মতো এরকম পড়তে হয় না। তো 1/21 মানে হলো 4×16-21% বা 4.76%। 1/22 মানে হলো 4.54% বা 4×6-11%। 1/24 মানে হলো 4.16% বা 4×1/6%। 1/25 মানে হচ্ছে হলো 4%, বা মিক্সড ফ্র্যাকশনেও 4%ই আসবে। আর 1/30 মানে হলো 3.33% বা 3×1/3%। এই হলো আমাদের ম্যাজিক টেবিল। এবার এই যে টেবিলটা যে পড়লাম, এই টেবিলটা কিন্তু সম্পূর্ণ ক্যালকুলেশনের জন্য দরকার পড়বে তোমাদের। এইবার যাচ্ছি পরের পার্টে। দেখো, এইবারে আমাদের পার্সেন্টেজের যে অঙ্ক, সেগুলো কতগুলো পদ্ধতিতে সলভ করতে হবে। দেখো, দেখো পার্সেন্টেজে যে অঙ্কগুলো, যেগুলো পরীক্ষায় আসে, সেগুলোর বিভিন্ন স্মার্ট অ্যাপ্রোচ আছে। তো সেই স্মার্ট অ্যাপ্রোচ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। তো বিভিন্ন ধরনের স্মার্ট অ্যাপ্রোচ আছে। এবার সেই স্মার্ট অ্যাপ্রোচগুলোটা কি? প্রথমত, কেউ ধরো ইউজ করবে 100 দিয়ে, কেউ ধরো না, আমরাই আর কি ইউজ করবো 100 মেথডে। একটাই অঙ্ক বিভিন্ন মেথডে করা যায়। কেউ এক্স ধরে ইউজ করবে, এক্স আবার লাইভ থেকে চলে যায়, এক্স কে ধরার কিছু নেই। তো কেউ এক্স ধরে ইউজ করবে, বা কেউ এক্স ধরে ইউজ করবে, বা মনে করো রেশিও মেথড ইউজ করবে, অ্যালিগেশন, এই সমস্ত মেথড কিন্তু লোকে ইউজ করে। এবার সব জায়গায় সব মেথড কিন্তু কাজে লাগে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেথডটা সহজ হয়। যেমন একটা দেখলাম 100 মেথড, রেশিও মেথড। আবার এই দুটো মেনলি আমরা মেনলি যে ইউজ করব সেটা হলো এইটা, এইটা, এই সমস্ত মেথড আমরা ইউজ করবো। অর্থাৎ যতটা শর্টে। কোনো কোনো ক্ষেত্রে আমরা এমন করব যে পুরো আমরা অঙ্ক করবই না, অঙ্ক না করে জাস্ট নাম্বার সিস্টেমের লজিক লাগাবো।
এটা হয়তো আমি এখন করাবো, আমি এখন হয়তো এই 100x অ্যালিগেশন মেথডে করাবো, কিন্তু আমি অ্যাকচুয়ালি আমি যখন করাবো কোশ্চেন তখন আমি নাম্বার সিস্টেমের লজিকে কিভাবে এক লাইনের কোশ্চেনগুলো করা যাচ্ছে সেটা আমি সলভ করাবো। এবার আমার সাথে যদি নাম্বার সিস্টেম করো তবেই কিন্তু তুমি ওই যে মেথডগুলো অর্থাৎ এক লাইনে যে অ্যাপ্রোচগুলো সেই মেথডগুলো শিখতে পারবে। কারণ বেশিরভাগ অঙ্কই ধরো 25টা বা 30টা যদি অঙ্ক থাকে পেপারে, তার মধ্যে 10টা থেকে 12টা অঙ্ক এটা পেন পেপার নেওয়ার দরকারই পড়ে না। সুতরাং সেখানে লজিক দিয়ে, তারপরে বেসিক কিছু ডিভিসিবিলিটি রুল, রিমাইন্ডার থিওরেম, এইগুলো দিয়েই ওগুলোকে সলভ করা যায়। সুতরাং পুরোপুরি অঙ্ক করার দরকার পড়ে না। সেটা যে কোনো পরীক্ষায়, সে ডাব্লিউবিপি বলো, কেপি বলো, বা এসএসসি, সিজিএল, সিএইচএসএল, জিডি, যে পরীক্ষায় বলো, সব ক্ষেত্রেই একই লজিকই লাগবে। দেখো এবার এখানে কি বলছে, ধরো আমি তোমাকে বললাম 100 মেথডে কি করবো, ধরো আমি তোমাকে 100 টাকা দিলাম। এইবার তোমাকে বললাম যে 100 টাকাটাকে 30% বাড়াও, বাড়িয়ে সেই টাকাটাকে আমাকে দাও। তাহলে 100 টাকার উপরে 30 টাকা বাড়ালাম, তাহলে 100 টাকার উপরে যদি 30 টাকা বাড়াই তাহলে কত বাড়ালাম, 30 টাকা। তাহলে 30%কে ভাঙলে আমি কত পাবো, ধরো যে 30%কে আমি ভাঙলাম, ভেঙে কত বলেছিলাম, তাহলে 30% বাড়িয়েছি, তাহলে এই যে প্লাসটা, এই যে প্লাস, এই প্লাসটা এই যে এইখানে আসলো, এবং 30 টাকা ভাঙলে আমি কত পাবো, 3/10। তাহলে কত বৃদ্ধি পাচ্ছে, যে 10 টাকা আগে ছিল 10 টাকা, এখন বাড়লো কত টাকা, 3 টাকা। 3 টাকাটা কার উপরে, 10 টাকার উপরে। তাহলে এই যে 10, এই যে 10 টাকাটার উপরে 3 টাকা বাড়লো, তাহলে এই যে 10, 10-এর মান 100। এইবারে এই 100 টাকার উপরে যদি 30% বাড়াই তাহলে কত হবে, সেটা 130। এবার এই সেম জিনিসকে যদি অনুপাত অর্থাৎ রেশিওর মাধ্যমে লিখতে যাই তাহলে কি দাঁড়াবে, এই জিনিসটাকে যদি রেশিওর মাধ্যমে লিখতে যাই, কত বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আগে, আগে আর পরে। প্রথমে আমার কাছে ছিল 100, প্রথমে তোমার কাছে ছিল 100 টাকা, আমি বললাম আমার এর উপরে 30% বাড়াও। 30% বাড়াও মানে 100 টাকার উপরে 30 টাকা বাড়ালাম, মানে 130 টাকা হলো, মানে 10:13। কারণ এই শূন্য আর এই শূন্য আমি কেটে দিয়েছি। এবার আমি যদি ডাইরেক্ট লিখতে যাই তাহলে কি লিখবো, 30% মানে হলো আমি জানি যে 3/10, ঠিক আছে। এবার এই 10-এর উপরে যদি 3 বৃদ্ধি পায় তাহলে সেটা কত হবে, 13 হয়ে যাবে। তাহলে সেই জন্য আগে ছিল 10, পরে হলো 13, এটাই বলেছি এখানে। বোঝা গেল? এইবার রেশিও মেথড, ওই রেশিও মেথডটাই আমি আগে বুঝালাম যে রেশিও মেথডে কি হচ্ছে, ধরো তোমাকে বললাম, এবার রেশিও মেথডে শুধু এটা সিম্পল রেশিও, ধরো একটা না একটা সংখ্যা, যেখানে এটা বলেছি, ধরো একটা সংখ্যা, রেশিও মেথডে ফ্র্যাকশন মেথডে আমি কি ইউজ করি সেটা দেখো। ধরো একটা সংখ্যা 12.5% কমলো, একটা সংখ্যা n, মানে n এর ভ্যালু ধরলাম 100, 100 12.5% কমলো। এই 12.5% মানে অ্যাকচুয়ালি কত, 1/8। এবার এই যে মাইনাসটা, এই মাইনাসটাকে জাস্ট এখানে লিখলাম, এটা কিন্তু অন্য জায়গার মাইনাস না, এই মাইনাসটাকে। তাহলে আগে ছিল 8, আগে ছিল 8, এই 8-এর উপর কত কমলো, 1 কমলো। তাহলে আগে যদি 8 থাকে পরে কত হবে, 7। ওই রকমই মনে করো কোনো একটা সংখ্যা আগে ছিল, ধরো তোমাকে বললাম ওই সংখ্যাটা 9.09% বাড়লো, তাহলে কি হবে, 9.09 মানে কি বলেছি, চার্টে দেখো 9.09 মানে কি, এই যে 9.09 মানে 1/11, তার 9.09% কি হয়েছে, বেড়েছে। তাহলে কত বেড়েছে, 1 বেড়েছে, কার উপরে, 11-র উপরে। তাহলে আগে কত ছিল, আগে ছিল 11, এখন হলো 12। এইভাবে রেশিও মেথড অ্যাপ্রোচ করতে হয়।
আবার ধরো কোনো একটা সংখ্যা বললাম যে তোমাকে 6 পূর্ণ 1/4% বেড়ে গেছে। 6 পূর্ণ 1/4% বেড়ে গেছে মানে কি, এটা বেড়ে গেছে মনে করো, তাহলে 16-র ওপরে 1 বেড়েছে। তাহলে আগে এটা কত ছিল, আগে ছিল 16, এখন 16-র উপরে কত বাড়লো, 1 বাড়লো, তাহলে বেড়ে কত হলো, 17। এইভাবে রেশিও মেথড গুলো মেনলি আমরা অ্যাপ্রোচ করব। এইবার দেখো সাকসেসিভের যে ফর্মুলা, অর্থাৎ ধরো এবার 2 বার বৃদ্ধি পেলো, এবার এই যে 2 বারের যে বৃদ্ধিগুলো সেগুলো আমরা অনেকগুলো মেথডে করতে পারি। আচ্ছা, এই সাকসেসিভ চেঞ্জারটা আমি পরে আসছি, আচ্ছা বলেই নি। সাকসেসিভ চেঞ্জ মানে কখন, ধরো কোনো একটা জিনিস প্রথমে 10% বাড়লো, আবার 10% বাড়লো, আবার 20% বাড়লো, এইভাবে। তো এইখানে যেটা মনে রাখতে হবে, এখানে চেঞ্জটা কি, এখানে ফর্মুলাটা কি, যে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি ইন্টু প্লাস মাইনাস এ ইন্টু প্লাস মাইনাস বি বাই 100%। এই হলো ফর্মুলা। অর্থাৎ এটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করবো, ধরো বললো যে একটা জিনিসের যে দাম, ধরো চাল, রাইস 10% বাড়লো, আবার 20% বাড়লো। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, এই অঙ্কগুলো কিন্তু রেশিওর মাধ্যমে করা যায়। এবার রেশিওর মাধ্যমে কোনগুলো করব সেটাও মাথায় রাখতে হবে, যে কোনটা রেশিওর মাধ্যমে করবো। এই অঙ্কটা কিন্তু প্রথমত সাকসেসিভ কোথায় ইউজ করবে, এই যে এই ফর্মুলাটা, এই সাকসেসিভের মধ্যে 3 রকমের অঙ্ক আসবে, সেইটা দেখে নাও। ধরো এক জায়গায় বললো যে তোমাকে দেখো সাকসেসিভ, এইবার সাকসেসিভের যে ফর্মুলা, প্রথম যে এই ফর্মুলাটা বললাম, যে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি ইন্টু প্লাস মাইনাস এ ইন্টু প্লাস মাইনাস বি বাই 100, এই তো, এই হলো ফর্মুলা। এবার কোথায় কোন ফর্মুলা ইউজ করব, ধরো কোনো জায়গায় বলা থাকলো যে 1%, 2%, 3%, 4% এইভাবে বেড়েছে, তখন আমরা কিন্তু এই ফর্মুলাটাকে ইউজ করব। অর্থাৎ ধরো বললো প্রথমে 2% বেড়েছে, পরে 3% বেড়েছে, দুই ক্ষেত্রেই, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। অর্থাৎ +2 +3 ইন্টু 3 দুগুণে 6, সরি এটা ইন্টু না, সরি সরি সরি, এইখানে ইন্টু বলতে আমি বোঝাতে চেয়েছি যে এই প্লাস মাইনাসে গুণন করে যে চিহ্নটা আসবে সেইটা কিন্তু এইখানে বসবে। তাহলে এখানে দুই ক্ষেত্রেই প্লাস আছে, অর্থাৎ এখানে প্লাস বসবে, বসে 3 দুগুণে 6/100, অর্থাৎ 0.06, তাহলে 5.06%। তো এইরকম যদি নাম্বার থাকে তখন আমরা, অর্থাৎ 1 2 3 4 এইভাবে যদি ইন্টিজার থাকে, বা বললো 11 13, বা ধরো কোনো প্রাইম নাম্বার 17, ধরো বললো যে 17% এবং 18% বাড়লো, তাহলে 17-18% যদি বাড়ে, তাহলে 17 এখানে কি লিখবো, 17 যোগ 18, এবার প্লাস প্লাসে গুণ করলে কি হবে, প্লাস, তাহলে 17 আর 18 গুণ করলে কি হবে, 17 ইন্টু 17 289 প্লাস 18, তাহলে 217 ইন্টু 18 গুণ করলে 27টা 56। দেখো 17 ইন্টু 18কে আমরা গুণ করবো কি করে, দেখো আমরা 18কে একটা করতে পারি আমরা 18 স্কোয়ার মাইনাস 18, অথবা 17 স্কোয়ার প্লাস 17। তাহলে আমরা 289 প্লাস 17 যদি করি,
তাহলে 9 সাথে 16 6 হাতে আমার 1 8 একে 9 একে 10 শূন্য হাতে আমার 2 একে 3 306 306 বাই 100 তাহলে 735 প্লাস 3.06 মানে 38.04%। তো এই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাগুলোকে ইউজ করব। তাহলে এই ফর্মুলা আমি কোন ক্ষেত্রে ইউজ করব? যখন মনে করো আমি ওটাকে রেশিও ফরম্যাটে লিখতে পারছি না, কারণ এইটাকে যদি আমি রেশিও লিখতে চাই, রেশিও ফরম্যাটে লিখতে অবশ্যই পারবো, যে 1/100 লিখলাম মনে করো, বা 2/100 লিখলাম, কিন্তু দেখা গেল যখন এর স্কোয়ার করব, স্কোয়ার করা সহজ, কিন্তু স্কোয়ার যখন করব সেটা দেখা গেল অনেকটা বড় হয়ে যাবে, এদের থেকে অনেক বড় হয়ে যাবে, তখন আমি ইউজ করব এই ফর্মুলাগুলোকে। বোঝা গেল? এইবার এর আর একটা নিয়ম আছে। এইবার ধরো কোনো জায়গায় তোমাকে বললো, এবার রেশিও কোথায় ইউজ করবে এই সাকসেসিভের ক্ষেত্রে? তাহলে দেখো, ধরো তোমাকে কোনো জায়গায় বললো যে প্রথমে 14.2 বেড়েছে, আবার কি বললো যে, আবার বললো যে হলো 11.1% বেড়েছে, আবার ধরো তোমাকে বললো যে 6.14% কমেছে। তাহলে এই ক্ষেত্রে কি করবে? 14, এই ক্ষেত্রে তোমাকে রেশিও ইউজ করতে হবে। তাহলে 14.2 মানে কত? 1/7। এইটা মানে কত? এইটা মানে হলো আমাদের 1/9, আর এইটা মানে হলো কমেছে, তাহলে এইটা মানে হলো 1/16, এই তো। তাহলে এটা কমেছে, তাহলে এটা আগে অর্থাৎ প্রিভিয়াস, আর এটা প্রেজেন্ট। তাহলে আগে কত ছিল? 7, 7-এর উপর বেড়েছে কত? 8। ঠিক আছে, তারপরে মনে করো যে এইবারে কি বললো, 7-এর উপর বেড়েছে 8, এটা 9-এর উপর বেড়ে হয়েছে 10, এবং এটা 16-এর উপর কমে হয়েছে 15। এবার দেখো কাটাকুটির নিয়ম দেখো, আমরা এইখানেই যতটা পারবো ছোট করে নেব, যে 3 দিয়ে কাটলাম, 3×5 = 15, কিন্তু কাটাকাটি কিন্তু ক্রসে হবে, কাটাকাটি কিন্তু কোনোদিনও সেম লাইনে হবে না, কাটাকাটি হবে ক্রসে সবসময়। তাহলে 3×3 = 9 হলো, আবার 8 দিয়ে কাটলাম, 8×2 = 16, 2 দিয়ে কাটলাম এই 5, তাহলে এবার এখানে কত থাকলো? 3×7 = 21/25, এই হলো উত্তর। তো এইভাবে আমরা রেশিও মেথডটা কিন্তু আমরা এইখানে ইউজ করব। এইবার আর একটা চলে আসে, যেটা যেটা হলো আমাদের এবার আমাদের আর একটা আসে, যেটা হলো 10, 20, 30, অর্থাৎ 10-এর যে মাল্টিপল, 10-এর মাল্টিপল গুলো। তো এগুলোর ক্ষেত্রে আমরা দুটো ইউজ করতে পারি, অর্থাৎ যে ফর্মুলাটা দিলাম আমি, এইটাও ইউজ করতে পারো, বা রেশিও, দুটা ইউজ করলেই হবে। 10, 20, 30, 40 আপ টু 90 বা 100, অর্থাৎ 10-এর যে মাল্টিপল আছে, 10-এর যে টেবিল, 10-এর যে গুণিতক আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা দুই মেথডই আমরা ইউজ করে কিন্তু কাজ করতে পারি। বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো, যে ধরনের কোশ্চেন গুলো পরীক্ষায় মূলত থাকে, পরীক্ষায় অনেকগুলো টাইপের কোশ্চেন থাকে, তো এটা সবচেয়ে সোজা এবং সবচেয়ে প্রথম টাইপ। ধরো তোমাকে বললো যে তোমার স্যালারি প্রথমে ছিল হলো 5,000 টাকা,
এবার কেউ একজন তোমার কাজে তোমার বস খুশি খুশি হয়ে তোমাকে প্রমোশন দিয়ে দিল। প্রমোশন দিয়ে বললো যে সুজিত, তোমার যে স্যালারি আমি 20% বাড়িয়ে দেবো। তো 20% বাড়ালাম, 20% বাড়ালাম মানে কত? 20% বাড়ালাম মানে হলো 1/5। 20% মানে 1/5, এবং বেড়েছে তার জন্য প্লাস। এবার বেড়েছে কত? 1 বেড়েছে কার ওপরে? 5-এর ওপরে। তাহলে 5-এর ওপরে বেড়েছে, কত বেড়েছে? 1 হয়েছে। তাহলে আগে এই যে 5, এই 5-এর আগে কত ছিল? 5,000। তাহলে বর্তমান কত হবে? 6,000। বৃদ্ধি পেল কত? এই যে 1-এর যে এই যে 5 থেকে 6 কত হয়েছে? বেড়েছে 1। তাহলে এই 1-এর ভ্যালুই হলো 1,000। এই এইরকম একটা কনসেপ্ট আসে। বা 100-র এবার আর একটা মেথডে আমরা কিভাবে ইউজ করব? এবার আর একটা জায়গায় ধরো বললো যে 100-র মেথডে, তাহলে 100-র উপরে কত বেড়েছে? 120। তাহলে এই 100-র ভ্যালু কত? 5,000। তাহলে 120-র ভ্যালু কত? তাহলে এই 100-র ভ্যালু যদি 5,000 হয়, তাহলে 1-এর কত? 50। তাহলে 120-কে এই 50 দিয়ে গুণ করলাম, গুণ করে সেই উত্তরটা এখানে হবে 6,000। এই এই হলো উত্তর। এইবার আর একটা কি, যে রিভার্স চেঞ্জ। তাহলে রিভার্স চেঞ্জটা কি? রিভার্স চেঞ্জ মানে হলো, ধরো তোমার থেকে তোমার যে বন্ধুর স্যালারি বা তোমার যে অফিস বসের স্যালারি, সেই স্যালারি মনে করো 25% বেশি। তোমার স্যালারি তোমার বসের স্যালারি তোমার চেয়ে 25% বেশি। তাহলে ধরো এটা তুমি ব্যক্তি এ। এবার এর যে বসের স্যালারি কত বেশি? 25% বেশি, তাই তো? তাহলে এর স্যালারি যদি 100 হয়, এর স্যালারি হবে 125। এইবার এইটাই বলেছে যে বসের থেকে এর স্যালারি কতটা কম, অর্থাৎ এর থেকে 25% বেশি। তাহলে বসের থেকে এ কতটা কম, তাহলে এখানে ডিফারেন্স কত, অর্থাৎ এদের দুজনের গ্যাপ কতটা? 25। অর্থাৎ বসের থেকে যে যে ব্যক্তি, এর কত কম? 25 কম। কার থেকে? বসের থেকে। ইন্টু 100, তাহলে কত কম? 20% কম। তো এই একটা সেকেন্ড টাইপের একটা প্রশ্ন আসলো। এবার এটা রেশিও মেথডেও করা যাবে। ধরো বললো যে এ এবং বস বেশি, এবার কত কম হচ্ছে এখানে? 1 কম। কার উপরে? 5-এর উপরে। তাহলে 20% কম। এটা হলো রেশিও মেথডে। এবার নেক্সট কনসেপ্ট, ওই যে বললাম সাকসেসিভ চেঞ্জ। সাকসেসিভ চেঞ্জে কি হচ্ছে, যে ধরো একটা হলো পপুলেশনের একটা সাকসেসিভ চেঞ্জ আর প্রাইসের সাকসেসিভ চেঞ্জ। তো একটা ফর্মুলা, এই যে এখনো 10-20 আছে, তাহলে 10-20 ক্ষেত্রে আমরা কি রেশিও মেথডে ইউজ করতে পারি। আবার যে আমাদের সাকসেসিভের যে ক্যালকুলেশন মেথড, সেটা ইউজ করতে পারি। দুটো উত্তর একই আসবে। করে দেখো, যে 10 যোগ 20 যোগ প্লাস প্লাসে প্লাস হয়ে গেল, তাহলে 20 10 200 বাই 100 হলো। তাহলে 20 10 30, আর এখানে 32% উত্তর এলো। এবার ধরো আমি 100 ধরেও করলাম, ঠিক আছে, বা এমনি সিম্পল ক্যালকুলেশন করলাম 20,000। এবার কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 10% বৃদ্ধি পেয়েছে, তারপরে কমেছে। সরি এখানে গন্ডগোল হয়েছে একটু। এখানে আমি ধরে নিয়েছি দুটোই বেড়েছে। আচ্ছা, ওটাও দেখে দিচ্ছি। কত বলেছে? যে 10% বেড়েছে। তাহলে কত বেড়েছে? 10% বেড়েছে। তাহলে 10 মানে কত জানি? 1/10। 10-এর উপরে কত বেড়েছে? 1 বেড়েছে। তাহলে কত হবে? 11/10। আবার এখানে কত বলেছে? কমেছে। কত কমেছে? 20%। তাহলে 20 মানে কত? 1/5। তাহলে
20 মানে হলো 1/5, তাহলে মাইনাস যেহেতু 20 তাহলে -1/5, তাহলে এটা কত হবে 4/5। এইটা এখানে কাটলাম 5 দিয়ে, 4000 আসলো। তাহলে 4 4 16, 4 4 16, এইটা আসলে হলো 17,600। তো এইটা হলো একটা এইভাবে করলাম। আবার এটাকে মনে করো যে সাকসেসিভ দিয়ে যদি করি, যে 10 - 20, এখানে প্লাস মাইনাসে মাইনাস আসলো, যে -2, তাহলে 10 - 2, 10 - 10 - 2 আর 8 - 2 -12, তাহলে এখানে কি হলো 12% কমবে। তাহলে 12% মানে হলো 2400, তো এটা কমে গেল। আবার এটা যদি রেশিও মেথডে কেউ করে সেটাও হবে। মনে করো প্রথম বছরে কি বলে ইনক্রিজ হয়েছে, মানে 10 থেকে 11 হয়েছে। দ্বিতীয় বছরে কত বললো, দ্বিতীয় বছরে ওই সেম পপুলেশনই মনে করো ডিক্রিজ হলো 5 থেকে 4। তাহলে এই দুটো এখন গুণ করলাম। আমি কিন্তু তিনটে মেথডেই কিন্তু এখানে অঙ্কটা দেখাচ্ছি। এবার রেশিও মেথডে দেখো, প্রথম বছরে কি বলেছে যে 10% ইনক্রিজ হয়েছে, 10-এর উপর কত +1 মানে 11। এটা কিন্তু এখন ডাইরেক্ট লিখছি, কারণ তোমরা যে ওই টেবিলগুলো আমি দিয়েছিলাম 1/10, ওই টেবিলগুলো কিন্তু ভালো মতো মুখস্থ করবে, এবং যেগুলো আমি বোর্ডে লিখে দিয়েছিলাম সেগুলো কিন্তু ভালো মতো মুখস্থ করবে এবং দেখবে, মুখস্থ না ছাড়া কিন্তু পারবে না ওগুলো। এবার 20% কমেছে, তাহলে 20% মানে 1/5, কত কমে কত হয়েছে 4। তাহলে এবার টোটাল পপুলেশন কত, গুণন করলাম 50, এটা 44, হলো 25/22। এইবার আগে কত ছিল, 25-এ যে 20,000, সেইটা হলো 25-এর ভ্যালু ছিল হলো 20,000। তাহলে এই যে 22-এর ভ্যালু, তাহলে এটা কত হবে, যে 20,000/25 গুণন 22, 17,600, এটাই হলো উত্তর। আচ্ছা, নেক্সট যে মেথড সেটাতে আমরা চলে যাচ্ছি। দেখো, প্রাইস কনজাম্পশন এক্সপেন্ডিচার। তো তাহলে এখানে আমাদের যেটা বলতে হবে, এক্সপেন্ডিচার মানে কি, ব্যয়। একটা এটা রুল আছে যে এক্সপেন্ডিচার অর্থাৎ খরচা, খরচা মানে হলো দাম এবং কনজাম্পশন, মানেটা কি, অর্থাৎ ব্যয় দাম ইন্টু খাওয়া। এর মানেটা কি, ধরো 1 কেজি যে গম, ধরো 40 টাকা পার কেজি। এইবার ধরো কেউ 5 কেজি গম কিনলো, 5 কেজি পারচেস করলো। 5 কেজি যদি পারচেস করে তাহলে ওর ব্যয় কত হলো টোটাল, এই যে 40 × 5, এটা গুণন হয়ে যাবে, গুণন হয়ে কত হবে টোটাল পারচেস, টোটাল যে টাকা ব্যয় করলো সেটা হলো 200 টাকা, 200 রুপিস। তো এই যে ব্যয় এটা করলো, তো সেটাই বলছে এই যে ব্যয় অর্থাৎ এক্সপেন্ডিচার ইকুয়াল টু প্রাইস ইন্টু কনজাম্পশন। এই যে রুলটা, এই রুলটা কিন্তু মনে রাখতে হবে। তো সেটাই বলছে যে ব্যয় ইকুয়াল টু দাম ইন্টু খাওয়া। তো এইখান থেকে এই যে এই কনসেপ্টের উপরে কিন্তু বহু কোশ্চেন হয়। তো এটা আমি ধীরে ধীরে আমি একটা বেসিক যে ইন্ট্রোডাকশন সেটা আমি দিয়ে যাচ্ছি, যাতে তোমরা রিলেট করতে পারো, পরীক্ষার যে কোশ্চেন হয় বা প্রিভিয়াস ইয়ারে যা যা কোশ্চেন হয়েছে সেটার সঙ্গে রিলেট করতে পারো। তো এখান থেকে যে ধরনের কোশ্চেন আসে মূলত, ধরো তোমাকে বললো যে গমের দাম, গমকে ইংলিশে বলে হলো হুইট, হুইটের দাম 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে ওকে কত পার্সেন্ট খরচা কমাতে হবে, বা তোমাকে ধরো বললো যে হুইটের দাম 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে এইখানে এইরকম হলো।
এইবার তোমাকে কোনো সময় এই ভ্যালু দিয়ে দিবে, কোনো সময় এই ভ্যালু দিয়ে দিবে। অর্থাৎ আমাদের যে এই প্রথমের এটা হলো প্রাইস, আর এটা হলো কনজাম্পশন, এটা হলো কনজাম্পশন। এবার প্রাইসের মধ্যে কোনো একটা দিয়ে দিবে, এইটা বার করতে বলবে। কনজাম্পশনের মধ্যে কোনো একটা দিয়ে দেবে, বা মিডিলের এই ভ্যালুটা দিয়ে দেবে যে এইটা কনজাম্পশন এত কমে গেল, বা এইখানে এর ভ্যালুটা দিয়ে দেবে মিডিলে। এইরকম ভ্যালু 4টা 5টা 6টা, এই 6টা 7টা ভ্যালুর মধ্যে একটা যে কোনো একটা ভ্যালু দিয়ে দিবে, তোমাকে কোনো একটা বার করতে বলবে। তো এইটাই এর অঙ্কগুলো থাকে। এই এখানে আমরা বেস্ট ইউজ করবো রেশিও মেথডই সবচেয়ে ছোট হবে অঙ্ক। এইবারে যেটা বলছিলাম 100 ইউজ করে, তো এটা আমি কোন ক্ষেত্রে ইউজ করব? দেখো, ধরো কোনো জায়গায় বললো যে আমার যে আইটেমের প্রাইস অর্থাৎ দাম 20% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? তাহলে এটা কাটলে আমি কত পাবো? 5 × 6। ঠিক ঠিক হ্যাঁ স্যার, তাহলে 5 × 6 পাবো। এইবার একজন যে ব্যক্তি সে কত বাড়াতে পারে? সে হলো, এখানে দেখো বলে দিয়েছে যে 8%ই খরচা বাড়াতে পারে। তাহলে কনজাম্পশনে কত কমাতে হবে? সে তোমাকে বলে দিয়েছে যে সে 8%ই খরচা বাড়াবো আমি, আমি আর বেশি বাড়াবো না। তাহলে এটাকে কাটলে আমি পাবো হলো 25, আর এটা পাবো হলো 27। তো আমি বললাম যে আমি 8%ই খরচা বাড়াবো, কিন্তু এর দাম না। তাহলে এখানে আমাকে কমাতে হবে খাওয়াটাকে। তাহলে আমি একটা সূত্র বলেছিলাম যে কি, দাম ইকুয়াল টু খাওয়া ইন্টু, মানে প্রতি কেজির দাম ইন্টু টোটাল খাওয়া। তাহলে ব্যয়, তাই এখানে ব্যয় দিয়েছে, তাহলে ব্যয়কে দিয়ে যদি আমি এই দামটাকে ভাগ করে দিই, অর্থাৎ 25কে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে এখানে আমি কত পাবো? 5 পাবো। এবং 27কে যদি 6 দিয়ে ভাগ করি, এটা পাবো হলো 9/2, মানে 4.5। তাহলে এইখানে কত পার্সেন্ট কমলো টোটাল? দেখো 0.5 কার উপরে কমলো? 5-এর উপরেই কমলো, ইন্টু 100। তাহলে এইটাকে যদি ভাঙি আমি, 10% উত্তর পাবো। এই যে 10%। এইভাবে আমাদের বার করতে হবে রেশিও মেথডের মাধ্যমে। আচ্ছা, এইবার যেটা বলছি পার্সেন্টেজ এরার। তো এরারিং এর মাধ্যমে কি হয়? এগুলো আমরা ইউজ, এলসিএম, এটা বিভিন্ন জন বিভিন্ন ইউজ করে। দেখো, এখানে যেটা মনে রাখার বিষয়, ধরো এখানে যেটা বলেছে যে একটা স্টুডেন্টকে ভুল করে 4/5 দিয়ে মাল্টিপ্লাই করতে বলা হয়েছে, তাহলে ও মাল্টিপ্লাই করেছে 5/4 দিয়ে। তাহলে 4/5-এর বলতে যদি 5/4 দিয়ে মাল্টিপ্লাই করে, তাহলে ওর রেজাল্ট বেশি আসবে না কম আসবে? অবশ্যই বেশি আসবে, কারণ 5/4 বড়, 4/5 ছোট। তাহলে এইটা অনেকে তোমাকে বলবে যে 5/4-এর এলসিএম নিয়ে নাও। আমি বলবো যে না, এলসিএম নেওয়ার দরকার নেই। তোমার খালি এইটা মনে রাখো যে তাকে কত দিয়ে বলা হলো, কত দিয়ে মাল্টিপ্লাই করেছে। তাহলে যত দিয়ে করবে এবং যত দিয়ে বলা হবে, অর্থাৎ তাকে মনে করো 4/5 দিয়ে বলা হয়েছিল, তাহলে এইটা আসতো ঠিক রেজাল্ট, অর্থাৎ এটা আসতো রাইট রেজাল্ট, আর এইটা হলো রং রেজাল্ট। তাকে বলা হয়েছিল 4/5 দিয়ে, তাহলে 4/5 দিয়ে গুণ করলে কিন্তু ওর যে যেটা ফলাফল এসছে গুণন করার পরে, সেটা কিন্তু ঠিক আসবে। কিন্তু ও করেছে 5/4 দিয়ে, তাহলে এটা কি আসবে? এটা হলো ভুল আসবে ফলাফলটা। তাহলে এইখানে আমি জাস্ট কি করব, এই 4-এর সঙ্গে এই 4 গুণ করে এই যে রাইট রেজাল্টটা এইখানে রাইট লিখলাম, এবং 5/5, এই যে 5 আর 5 গুণ করে লিখলাম যে 25। এইটা হলো রং রেজাল্ট। তাহলে কত পার্সেন্ট এরার হয়েছে? এই 16 থেকে 25-এর মধ্যে বিয়োগ করলে কত পারবে? 9। কার উপরে এরর? তাহলে রাইটের উপরে এরর হয়েছে। তাহলে 16 ইন্টু 100, তাহলে এটা কত বলেছিলাম? 56.25%। এই হলো এরর। এই ধরনের কিছু অঙ্ক থাকে একটা। তারপর আবার দেখো, এই যে কালকে যেটা বলছিলাম ফ্র্যাকশনে, তাহলে ধরো লব আর ফ্র্যাকশনে কি থাকে? লব আর হর, এই তো। লবকে বলছি আমরা নিউমারেটর, আর এটাকে বলছি আমরা ডিনোমিনেটর।
ডিনোমিনেটর। তাহলে ধরো তোমাকে বললো যে এন যেটা এবং ডিনোমিনেটর, এনটাকে একটা পার্সেন্টেজ বাড়িয়ে দেওয়া হলো। কত পার্সেন্ট? ধরো আমি বললাম 120%। এবং ডিনোমিনেটরকে ডিক্রিজ করে দেওয়া হলো কত পার্সেন্ট? 10%। তাহলে 100 থেকে 10 কমিয়ে দিয়ে 100 তাহলে এটা আসলে কত? 6/9। তাহলে আগের যে ভগ্নাংশ সেটা কত ছিল? 0 0 কাটলাম, 9 দিয়ে 9 কাটলাম, 6 2 12। তাহলে এটা ছিল 1/2। এইটাই হবে উত্তর। এইভাবে অঙ্কগুলো করতে হবে ধীরে ধীরে। তো এগুলো আমি ধীরে ধীরে আসবো, আরো ডিটেলসে আসবো। এবার দেখো ইলেকশন বেসড কোশ্চেন আছে কিছু। দেখো ইলেকশন বেসড কোশ্চেনের মধ্যে বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে। প্রথমত তোমাকে বলবে যে টোটাল ক্যান্ডিডেট বার করতে বলবে, বা বলবে যে হলো যে দুটো ক্যান্ডিডেটের মধ্যে ইলেকশন হয়েছে। তো এইগুলো সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ হলো 100 ধরে করা। আর একটা টাইপ দেখা যায়, এরই, সেটা থেকে তোমাকে জাস্ট দুটোর গ্যাপ নিয়ে বিয়োগ করতে হয়। সেইটা হলো আমি বলছি, ধরো ওইখানে তোমাকে যেটা বলা হবে যে মনে করো যে ইনভ্যালিড ভোটের একটা নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে? ইনভ্যালিড যে ভোট আছে ওর একটা সংখ্যা দেওয়া থাকবে। আচ্ছা, ওটা আমি কোশ্চেনের মধ্যে আমি ইনক্লুড করে ওটাকে আমি বলে দেবো যে ইনভ্যালিড ভোটের একটা সংখ্যা দেওয়া থাকবে এবং আর একটা সংখ্যা দেওয়া থাকবে। ওই দুটোর বিয়োগফলই এখানে যে টোটাল সংখ্যাটা দেওয়া থাকবে ওইটারই ভ্যালু ওইটা করলেই ক্যালকুলেশন হয়ে যাবে। এবার পাস ফেলের মধ্যে কিছু কিছু টাইপ আছে। দেখো এখানে তোমাকে বলবে যে হলো একটা স্টুডেন্ট 30% মার্কস পেয়েছে, সে 15% মার্ক নিয়ে ফেল করেছে, এবং আর একটা স্টুডেন্ট 40% মার্কস পেয়েছে, সে পাস মার্কের থেকে 10 মার্ক বেশি পেয়েছে বা সার্টেন মার্কস বেশি পেয়েছে। তখন তোমাকে কি করতে হবে? এই যে 30 আর 40-এর গ্যাপ, 30 আর 40-এর গ্যাপ কত? 10%, অর্থাৎ পার্সেন্টেজ গ্যাপটা নিতে হবে। এবং আরেকটা যেটা মনে রাখতে হবে, নাম্বার লাইনটা কি দেখে নাও। এখানে যে একজন বললো যে এইটা হলো পাস মার্ক, এবার একজন পেয়েছে কত? 10 বেশি পেয়েছে। আর আরেকজন কত পেয়েছে? আরেকজন দেখো বলেছে 15 মার্ক কম পেয়েছে। তাহলে এদের দুজনের গ্যাপটা কত? যে 10 মাইনাস 15 মানে 25। এদের দুজনের গ্যাপ হলো 25। সুতরাং এই যে 10, অর্থাৎ 10 বলতে কি যে পার্সেন্টেজ গ্যাপ, মানে 40, এই যে 30 আর এই যে 40, এই 10-এর ভ্যালু হলো 25। তাহলে 100-র ভ্যালু কত? 250। তো এটাই হলো ফুল মার্কস। এই টাইপেরই কোশ্চেন। এবার এর থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে, তো সেগুলো আমি ধীরে ধীরে যখন আমরা অঙ্ক করব তখন আমরা ধীরে ধীরে শিখব। এবার দেখো এইটা, তাহলে এটা হলো যে এটা স্পেন্ডিং এর উপরে কোশ্চেন হয়। তাহলে স্পেন্ডিংটা কি? যে ধরো তোমাকে বললো যে একজন মানুষ এত টাকা স্যালারি পায়, বা তোমাকে বললো যে একটা মানুষ, যেমন এখানে বলেছি যে 20% ভাড়াতে দিল, তারপরে এই যে যতটা থাকলো সেই রিমেনিং এর 10% আবার ট্রাভেলে দিল, তারপরে 7200 টাকা থাকলো। তো এইটা আমরা নর্মালি মেথডে আমরা ধীরে ধীরে আমরা করবো এটাকে। এবারে যে পাল্পিং এর কনসেপ্ট আছে, ফ্রুটের কনসেপ্ট, ফ্রেশ ফ্রুট, ড্রাই ফ্রুট। আচ্ছা ধরো আঙ্গুর, এই ধরো একটা আঙ্গুর, এই আঙ্গুর। এবার এই আঙ্গুরটা যখন শুকিয়ে কি হলো? কিশমিশ হলো মনে করো। ধরো এটা আঙ্গুর,
মনে করো আঙুর ছিল, এটা শুকিয়ে কিশমিশ হলো। এইবার আঙুরকে যদি আমি রোদে রাখি, আঙুরের কি শুকাবে? ওর যে রসটা ছিল অর্থাৎ যে জলটা ছিল সেইটাই শুকিয়ে কিন্তু মানে সেটা বাষ্পীভূত হয়ে চলে যাবে, কিন্তু এর যে ধরো যে শ্বাসটা অর্থাৎ যে পাল্প যেটাকে বলছি পাল্প, সেটা কিন্তু শুকিয়ে উঠে যাবে না। তাহলে এর মধ্যে ফিক্সড কি আছে? এই যে শ্বাসটা অর্থাৎ পাল্প, যেটা এই পাল্পটাই হলো ফিক্সড। তাহলে এইটাকে নিয়ে পাল্পটাকে নিয়ে কিন্তু আমাকে এই ধরনের অঙ্কগুলো সলভ করতে হবে। এবার মিক্সচার প্রবলেম। মিক্সচার প্রবলেমে মূলত কি থাকে দেখো, এখানে যে দেখো বলেছে যে 50 লিটার সলিউশন অফ অ্যাসিড, এটা মূলত আমরা অ্যালিগেশনের মাধ্যমেই করবো এই ইয়েগুলো, এগুলো আমি ধীরে ধীরে শিখাবো ধীরে ধীরে। এবার ইনকাম এক্সপেন্ডিচার সেভিংস, এটাও আমরা অ্যালিগেশনের মাধ্যমে করব, অ্যালিগেশনে করব, বা এটা আর একটা মাধ্যমে করা যায় 100 মেথড। এই দুইভাবেই আমরা করা যায় এই কোশ্চেনগুলো। আরও বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে, আমি মেন যে টাইপগুলো ইউজ হয় সেইটাই সেলসম্যানের প্রশ্ন। তো এই হলো আমাদের মূলত পার্সেন্টেজের যে টাইপগুলো, অর্থাৎ পার্সেন্টেজের যে বেসিক বেস যেটা, সেইটা কিন্তু আজকে কিন্তু শেষ হলো। নেক্সট তোমরা এই বেসগুলোকে তোমরা ভালো মতো দেখবে, বেসের যে কোশ্চেনগুলো যেগুলো যে আমি উদাহরণে দিয়েছি সেইগুলোকে ভালো মতো পড়বে, তবেই কিন্তু নেক্সট পার্সেন্টেজের যে কোশ্চেনগুলো সেটা তোমরা ভালো মতো বুঝতে পারবে। তো আজকের মতো সবাই ভালো থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং যতটা পারো শেয়ার করো, যাতে আমার উদ্দেশ্য ফ্রি এডুকেশন সেইটা যাতে সবার মধ্যে ছড়ায়, এবং সমস্ত গরিব থেকে গরিবতম যে বাচ্চারা আছে তারাও যাতে চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারে এবং চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। তো সবাই আমার এই উদ্দেশ্যকে সফল করতে প্লিজ সাহায্য করো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।